আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি মেহের আফরোজ। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। এবার ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে আরও কঠোর হলো রাশিয়া। দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আর চালু করা হবে না জানিয়ে দিয়েছে মস্কো। গত শুক্রবার সংস্কারের কথা বলে এই পাইপলাইন বন্ধ করেছিল রুশ সরকারের মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম। এতদিন রাশিয়া পাইপলাইন সংস্কারের জন্য গ্যাস বন্ধ রাখার কথা বললেও সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাই সিদ্ধান্তের একমাত্র কারণ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাস সরবরাহে সমস্যা হয়েছে আমাদের দেশ ও অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে পশ্চিমা অবরোধের কারণে। এছাড়া অন্য কোনো কারণে এই সমস্যার সৃষ্টি হয়নি। দিমিত্রি পেসকভ আরও বলেন, নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানগুলোর সেবা বন্ধ হয়ে গেছে। এর কারণে তারা যথাযথ আইনি নিশ্চয়তা দিতে পারছে না। কাজেই এখন আমরা যে পরিস্থিতি দেখছি তা পশ্চিমারা নিষেধাজ্ঞার মাধ্যমেই ডেকে এনেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে সংস্কারের কথা বলে গ্যাস বন্ধ করার পর যখন ইউরোপে গ্যাস নিয়ে উদ্বেগ আরও বেড়েছে, তখনই রাশিয়া গ্যাস সরবরাহ আর চালু না করার ঘোষণা দিল। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে তৈরি পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস পাঠায় রাশিয়া। নর্ড স্ট্রিম 1 নামের ওই পাইপলাইন 2011 সাল থেকে চালু হয়েছে, যা ইউরোপের মোট গ্যাস চাহিদার 30% পূরণ করে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এই পাইপলাইনে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে, আর এবার সেটি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিল ভ্লাদিমির পুতিনের সরকার। রাশিয়ার এই ঘোষণার নিন্দা জানিয়ে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র বলেছেন, এতদিন কারিগরি ত্রুটির কথা বলে রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়টি ছিল পুরোপুরি মিথ্যা। মস্কোর এই পদক্ষেপের পর ইউরোপের জ্বালানির বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছে জনগণ। তারা ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। একদিন আগে রয়টার্স জানিয়েছে, আরও অনেক দেশের মানুষ রাস্তায় নামতে পারে এমন আভাস পাওয়া গেছে এক জরিপে। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স বলছে, রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা সোমবার তাকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট বাইডেন তাদের বলেন, না। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নামের সাথে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক শব্দটি জুড়ে দিতে দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার নামের সঙ্গে তেমন কোনো লেবেল লাগিয়ে দেওয়া হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে ভেঙে পড়বে বলে সতর্ক করেছিল মস্কো। আর এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সোমবার রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলা নিয়ে আপত্তি জানান বাইডেন। যুদ্ধ শুরুর পর গত মার্চে রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুনে রাশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যায়িত করেন জেলেনস্কি। ব্যক্তিগতভাবে ভ্লাদিমির পুতিনকেও সন্ত্রাসী বলেছেন তিনি। তবে জো বাইডেনের এই বক্তব্য হয়তো ইউক্রেনকে হতাশ করবে। এদিকে উত্তর কোরিয়া থেকে রাশিয়া গোলা বারুদ কিনছে বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বরাত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া থেকে রকেট এবং কয়েক লাখ কামানের গোলা কিনছে মস্কো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ক্রয় সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি উঠে আসেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়, স্বল্প পাল্লার রকেট এবং আর্টিলারি শেল কেনার পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য অস্ত্র উত্তর কোরিয়া থেকে কিনতে বাধ্য হবে রাশিয়া। মূলত রাশিয়ার ওপর লাগাতার পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটির সামরিক অস্ত্র তৈরি খাত বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে রাশিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে ইউক্রেন স্বাগত জানালেও রাশিয়ার কণ্ঠে ভিন্ন সুর। ট্রাস প্রধানমন্ত্রী হওয়ায় মস্কোর সাথে লন্ডনের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। সোমবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাৎ করেন লিজ ট্রাস। রানী তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। এর আগে রানীর সাথে দেখা করে পদত্যাগ করেন বরিস জনসন। দুজনে লন্ডন থেকে পৃথক বিমানে স্কটল্যান্ডে যান। বিমানবন্দর থেকে লিজ ট্রাসকে বালমোরাল দুর্গে নিয়ে যায় একটি গাড়ি বহর। রানী সেখানে ছুটি কাটাচ্ছেন। কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা হিসেবে লিজ ট্রাসের নাম ঘোষণার পরেই সোমবার ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিয়ে কথা বলেছেন। লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হলে লন্ডনের সাথে সম্পর্ক কোনো পরিবর্তন আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, আমি বলতে চাই না যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, কারণ সম্পর্ক এখন যে অবস্থায় আছে তার চেয়ে খারাপ কিছু কল্পনা করা কঠিন। তবে ভাগ্য খারাপ হলে আরও খারাপ।
ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানি বন্ধ হওয়ায় যখন জনগণের ভোগান্তি চরমে উঠছে, তখন অঞ্চলটিতে গ্যাস বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখতে শুরু করেছে ইরান। দেশটির কর্মকর্তারা আশা করছেন পারমাণবিক চুক্তির পর ইরানের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে গেলে তারা ইউরোপে গ্যাস রফতানি করতে পারবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের যে সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় ইরান সেখানে গ্যাস সরবরাহ করতে পারে। যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে ইরান এই পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এক বছরেরও বেশি সময় ধরে 6 বিশ্ব শক্তির সাথে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করছে ইরান। শেষ মুহূর্তে এসে চুক্তিটি আটকে আছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। নাসির কানানি সোমবার বলেন, আমরা আশা করছি চুক্তিটি হয়ে গেলে ইরান বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইউরোপ সহ সারা বিশ্বের প্রয়োজন মেটাতে আমরা জ্বালানি সরবরাহ করব। এএফপির খবরে বলা হয়েছে, রাশিয়ার পরই ইরানের রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ। কিন্তু পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা না থাকায় দেশটি এখন শুধুমাত্র ইরাক ও তুরস্ককে গ্যাস রপ্তানি করতে পারে। পারমাণবিক চুক্তি হয়ে গেলে নিষেধাজ্ঞা কাটিয়ে দ্রুত গ্যাস রপ্তানির জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে তুলতে পারবে বলে ইরান আশা করছে। এছাড়া নিষেধাজ্ঞা উঠে গেলে ইরানের তেল রপ্তানিও বেড়ে যাবে, যা বিশ্বের বর্তমান তেল সংকট নিরসনে ভূমিকা রাখতে পারবে। এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে বাহাই সম্প্রদায়ের 12 সদস্যকে আটক করেছে ইরান। আটককৃতরা ইসরায়েল থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে একটি গোয়েন্দা সেল গঠন করেছিল বলে ইরানি কর্মকর্তারা জানান। বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় মাজান-দারান শহর থেকে বাহাই সম্প্রদায়ের এসব সদস্যকে আটক করা হয়। এছাড়া মধ্যাঞ্চলীয় ফার্স প্রদেশের একই সম্প্রদায়ের অপর 25 সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বলকান অঞ্চলে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার এই সফরটি বলকান অঞ্চলের চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনা দিয়ে এরদোয়ানের বলকান সফর শুরু হবে। এরপর তিনি যাবেন সার্বিয়া ও ক্রোয়েশিয়ায়। গত কিছুদিন ধরেই অঞ্চলটি অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে। বসনিয়ার সার্ব জাতিগোষ্ঠীর নেতারা নতুন করে বিচ্ছিন্নতাবাদের সুর তুলতে শুরু করেছেন। কয়েক মাস আগেও ইউরোপীয় কূটনীতিকরা বসনিয়ার আবার ভাঙনের আশঙ্কা ব্যক্ত করেছেন। মুসলিম বসনিয়াকদের সাথে জাতিগত সার্বদের বিরোধিতা দেশটিতে বহু পুরনো। প্রতিবেশী দেশ সার্বিয়া পৃষ্ঠপোষকতা দেয় বসনিয়ার সার্ব নেতাদের। প্রেসিডেন্ট এরদোয়ান অনেকদিন ধরেই বসনিয়ার অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করে আসছেন। সফর শুরু করার আগে এরদোয়ান সাংবাদিকদের বলেন, এই সফরে বসনিয়া হার্জেগোভিনা রাজনৈতিক সমাধান খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আরেক মুসলিম প্রধান দেশ কসোভোর সাথেও সার্বিয়ার উত্তেজনা চলছে। সার্বিয়া থেকে কসোভো নামের ছোট্ট ভূখণ্ডটি স্বাধীনতা লাভ করলেও এখনও দেশ দুটি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কসোভো থাকা সার্ব জাতিগোষ্ঠীর লোকরা কসোভোর সরকারের বদলে সার্বিয়ার আনুগত্য করে এখনও, জানিয়ে দুই প্রতিবেশীর উত্তেজনা। এরদোয়ান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বলকান অঞ্চলের সাথে নিবিড় সম্পর্ক ধরে রাখার পাশাপাশি আমরা উত্তেজনা এড়িয়ে চলতে চাইছি। আমরা সেখানে যেসব প্রকল্প গ্রহণ করেছি তার মাধ্যমে বলকান অঞ্চলের উন্নয়ন বজায় রাখতে চাই। তুরস্ক সবসময়ই বলকান অঞ্চলে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য ভূমিকা রাখবে বলে তিনি জানান। ইউরোপের গ্যাস সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, এই সংকটের বীজ ইউরোপ নিজেই বপন করেছে। আসন্ন শীতে তুরস্কে কোনো জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা নেই বলেও তিনি দাবি করেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।